দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি মারিয়া শিমু। আজকের এই দিনটা একটু ভিন্ন, কারণ আজ থেকে ঠিক 1 বছর আগে আমরা যদি একটু ক্যালেন্ডারের পাতায় তাকাই তাহলে সময়টা একটু ভিন্ন ছিল। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয়েছিল আসলে অধিকারের আন্দোলনে, এবং আমাদের রাজপথ তখন কানায় কানায় পূর্ণ ছিল, যদি বলি যে ছাত্রছাত্রীদের সাথে সাধারণ জনগণেও। কারণ একটাই দাবি ছিল সবার, একটি সুন্দর বাংলাদেশের। কেন বলছি এই কথা? কারণ আজ আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে, সেই জুলাই সংস্কার আন্দোলনে তারও কিছুটা ভূমিকা ছিল। তিনি একটি গান দিয়ে উজ্জীবিত করেছিলেন জুলাই যোদ্ধাদেরকে, এবং আজকের এই দিনে সকল জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনয় শিল্পী এবং সঙ্গীত শিল্পী পারশা মাহজাবিন পূর্ণি। কেমন আছেন? এত সুন্দর একটা মানুষকে দেখে এমনিই মন ভালো হয়ে গেল। ও মাই গড, এটা আমার বলার কথা ছিল। আপনাকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে বেশ সুন্দর লাগছে, এবং আপনি বলছিলেন অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে যে আপনি বেশ টায়ার্ড, আপনাকে দেখে একটু মনে হচ্ছে না। ইউ লুকিং গর্জিয়াস। তো যেটা আমি বলছিলাম যে গত বছরের এই সময়টা আসলে খুব ট্রমাটিক একটা সময় যাচ্ছিল আমাদের সবার জন্যই। আমরা দেখেছি যে কত মানুষের স্যাক্রিফাইস একটা সুন্দর বাংলাদেশের জন্য, এবং সেই সময়টাতে আমরা বেশ চমৎকার একটা গান পেয়েছি আপনার কাছ থেকে, যেটা কিনা বেশ উজ্জীবিত করেছে সকলকে বলা চলে, এবং বেশ চোখে পড়েছে সবার যে এত সুন্দর কথা এবং এত সুন্দর এত দরদ নিয়ে গাওয়া গানটার পটভূমিটা একটু জানতে চাই, যে আসলে কি চিন্তা করে, কি ভেবে এবং কোন পরিপ্রেক্ষিতে আসলে আপনি গানটা গেয়েছিলেন বা লিখেছিলেন? গানটা আমি লিখেছিলাম 27 তারিখে রাত 2টোর সময়, তো ধরতে গেলে 28 তারিখে। আসলে আমার আসলে ঘরের মধ্যে এতটা দম বন্ধ লাগছিল গানটা লেখার আগ মুহূর্তের কথা বলছি, যে আমার মনে হচ্ছিল আমার কিছু করা উচিত, কিছু বলা উচিত। আমাকে এত মানুষ দেখে, আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি কিছু বললে মানুষ শোনে, সো আই নিড টু রেজ মাই ভয়েস। সো ওই জায়গা থেকে মনে হয়েছিল যে আমার কিছু করা উচিত। এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ আহত হচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা দেখে থাকা যাচ্ছিল না। মানে অ্যাজ আ সফট হার্টেড পারসন যদি বলি, বা অ্যাজ আ হিউম্যান বিং যদি বলি, এটা আসলে খুবই কষ্টকর দেখা আমাদের জন্য। এবং শিল্পীদের মন তো আরো একটু নরমই থাকে, সেটা আমরা সবাই জানি। একদম একদম। আর আমার কাছে মনে হয় যে গান যদি মানে আমরা লেখার সময় এত কিছু চিন্তা আসলে কেউই করিনি যখন আমরা লিখেছি, আমি বা আরও যারা গান লিখেছে ওই সময়টায়, তখনও আমরা কোনো কনসিকুয়েন্সেস জানতাম না। এটা কমপ্লিটলি একটা হার্ট থেকে আসা, দেশের মানুষের জন্য কিছু বলতে পারা, বা একটা মানে নিজের ভেতরকার যে একটা ক্ষুধা বা একটা যে কষ্ট, সেটা জাস্ট একটা বিবেক বোধের যে জায়গা আর কি, সেই জায়গাটা থেকে। কিন্তু পূর্ণি, আমরা যদি একটু মনে করি সেই সময়টা আসলে এতখানি কি সেন্সিটিভ ছিল স্পেশালি শিল্পীদের জন্য? আমরা সব সময় বলি যে যারা শিল্পী তারা কোনো রাজনীতিতে পড়ে না, তারা কোনো দলে পড়ে না, তারা আসলে সাধারণ মানুষের। কিন্তু সেই সময়টা আসলে যে প্রেক্ষাপটটা ছিল, সেখান থেকে এমন কি হয়নি আপনি গানটা গাওয়ার পরে আপনার কাছে কোনো থ্রেট এসেছে অথবা বলা হয়েছে যে তুমি এটা মুছে ফেলো বা তুমি এটা কেন করলে? গানটা আমার মনে হয় আমি যখন গেয়েছি বা লিখেছি, ওই সময় যতটা না থ্রেট এসেছে, এখন কিন্তু তার থেকে বেশি আসে। আচ্ছা, মানে আই ফিল লাইক দ্যাট। ওই সময় কিন্তু দেখা যায় একটা মেজরিটি পোর্শন অফ পিপল আমার গান অনেক বেশি পছন্দ করেছে, শেয়ার দিয়েছে, সাপোর্ট করেছে। আমি কিন্তু গানটা আসলে এত লাইক বিস্তরভাবে ছড়াবে এই চিন্তা করে আমি গানটা লিখিনি। এটা কেবলই আমার ভেতরকার একটা কথা, যেটা আমি বলতে চাচ্ছিলাম গুছিয়ে, যেটা হয়তো অন্য সবাই বলছিল, আমারটা জাস্ট একটু গোছানো একটা ভার্সন। আমি কিন্তু সেইভাবেই লিখেছি। সুরটাও আপনি দিয়েছেন? হ্যাঁ, একদম। তো তখন কিন্তু আসলে এত ভেবে লিখিনি যে এটা এত মানুষ শুনবে বা এই গানের থ্রুতে এত কিছু হবে, চিন্তা করিনি। কিন্তু তখন মানুষের যে সাপোর্টটা পেয়েছি, এখন কিন্তু তার একটু ডিফারেন্ট চিত্র লক্ষ্য করছি আর কি ইদানিং। আর থ্রেট আসলে তখন যদি এটাকে থ্রেট মনে না করি, তাহলে এখনো আসলে মনে করার কোনো দরকার নেই আসলে ওটাই। আচ্ছা, গানটা আমরা সবাই কম বেশি শুনেছি, এবং এতদিন ধরেই আসলে তার চর্চা হয়ে এসছে। আমরা কি আবার একটু আপনার কণ্ঠে গানটা শুনবো কিনা, জাস্ট টু মেমোরাইজ আর কি গত বছরের এই সময়কার যে সময়গুলো ছিল? ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুক,
দিনটাকে, জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নেট নিভে যাক জাতি হায়নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নে ওটা নাটক ছিল, ধরে নে সব ঠিকঠাক, এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ প্রিয় জাফরাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে, চলো দেখে নেই বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে, চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত ক্ষরণ আকাশ থেকে ঝরুক, মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক। আমার শ্মশানে বাংলা ভালো নেই, আজ তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝে বানে ভাসি। গোধরে থাকুক আরো সেরে মানুষ, আঁকড়ে থাকুক গদি, পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি। অসাধারণ, চমৎকার, এত সুন্দর কথা এবং প্রত্যেকটা পর্যায় বা প্রেক্ষাপট আপনি এত সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন, আপনাকে হ্যাটস অফ। কিন্তু জানতে চাই যে এই গানটা আসলে কতক্ষণে লেখা হয়েছিল আপনার? 10 মিনিটের বেশি না, 10 মিনিটের 10 মধ্যে। মিনিটের হ্যাঁ, মধ্যে। এবং খুবই কুইকলি, বিকজ ওই সময় মাথায় এত কিছু চলছিল, মানে আমার মনে হচ্ছিল সবকিছু আমার মাথায় সেট আপ অলরেডি, আমি জাস্ট লিখছি যেন এভরিথিং ওয়াজ সেট আপ প্রিভিয়াসলি। মানে আমার কাছে মনে হয়নি যে আমি একটা নতুন কিছু লিখছি, কারণ লাস্ট কয়েকদিন ধরে, গানটা লেখার আগের কয়েকদিন ধরে তো আসলে একটা প্রেশারের মধ্যে ছিলাম না সবাই, একটা মেন্টাল কন্ডিশনটা এমন খারাপ অবস্থায় ছিল যে গানটা লিখতে আমার আসলে কোনো সময়ই লাগে নাই। কত কত মানে এতটাই আসলে ইম্প্যাক্টফুল ছিল সেই সিচুয়েশনটা, সেই একদম, সময়টা আমাদের একদম। উপরে। আচ্ছা, তো গানের শেষ লাইনে একটা কথা ছিল, যদি বেঁচে থাকি আবার গান নিয়ে ফিরবো। তো এর মধ্যে আর কোনো গান লেখা হয়েছে কিনা? এর মধ্যে অনেক গানই লেখা হয়েছে কিন্তু প্রকাশ করা হয়নি। আসলে গান প্রকাশ করার ক্ষেত্রে কেন জানি আমি অনেক গাফিলতি করি, অনেক অলসতা করি, এটা কেন করে জানি না। অথচ আমরা জানি আপনার প্রথম ভালোবাসা গান। হ্যাঁ, একদম। আসলে ভালোবাসা বলেই হয়তো জিনিসটাকে আমি এখনো কমার্শিয়াল পর্যায়ে ভাবে নিয়ে যাই নাই, কারণ আমি গান লিখি আমার নিজের জন্য, আমার ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য। এই জন্য দেখা যায় গান অনেক লেখা হয়, ইভেন এই চলো ভুলে যাই ধরনেরই কিছু গান আমার লেখা আছে কিন্তু আমি প্রকাশ একটু করিনি। প্রতিবাদী। হ্যাঁ, প্রতিবাদী ধরনের বা হাহাকার যেটাতে প্রকাশ পেয়েছে, এই ধরনের অনেক গান আছে কিন্তু আমি প্রকাশ করি না কেন, তখন একটা প্রেক্ষাপটে লিখেছি, তখন সবাই একজোটে ছিল বা বলতে গেলে সবার সেটা এক ছিল, মানসিকতা এক ছিল। মানসিকতা এক ছিল, সবাই এক হয়ে কাজ করেছিল, সবার মানে সবার দাবিটা এক ছিল যে একটা সুন্দর বাংলাদেশ চাই। এখন কিন্তু যে যার স্বার্থ অনুযায়ী নিজের মতো করে কাজ করে যাচ্ছে, মানে এখন আর কারো দেশ নিয়ে চিন্তা নাই, সবার নিজের নিয়ে চিন্তা। সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমার মতো যারা মানুষ, যারা আসলে কষ্ট পায় দেশকে নিয়ে বা দেশ নিয়ে ভাবে, তাদের জন্য জিনিসটা মনে হয় যে বলে লাভ কি, কেউ শুনবে না, তার থেকে নিজের কাছে থাকুক। এক্স্যাক্টলি। আচ্ছা, তো একটু জানতে চাই এখন কি নিয়ে ব্যস্ততা, এবং আগামীকাল যেহেতু আমাদের অনেক বড় একটি দিন, আগামীকালকে কেন্দ্র করে কোনো ব্যস্ততা আছে কিনা, কি করছেন? হ্যাঁ, আগামীকালকে কেন্দ্র করে ব্যস্ততা বলতে আমার কনসার্ট আছে কালকে মানিক মিয়া এভিনিউতে। দেশের গান গাইবো কয়েকটি। আসলে যেহেতু দেশের এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে, দেশের গান গাওয়া জরুরি। ইভেন আমার মনে হয় শুধু ইনসিডেন্টের জন্য না, দেশের গান আমাদের সবসময় গাওয়া বা প্র্যাকটিস করাটা, যখনই সুযোগ পাওয়া যায় তখনই আসলে দেশকে স্মরণ করা, দেশের ভালো, দেশের প্রতি যে ভালোবাসাটা সেটা স্মরণ করা উচিত। আচ্ছা পূর্ণি, আমরা জানি যে ছোটবেলায়, একদম অনেক ছোটবেলায়, যখন অনেকে বলে যে যখন আসলে কথাও ঠিক মতন মুখে ফোটে না, সেই সময়টা থেকে আপনার গান গাওয়া শুরু। তো গান গাওয়াটা আসলে কিভাবে শুরু বা হাতে খড়িটা কিভাবে হয়েছিল সেটা মনে আছে কিনা? হাতে খড়ি বলতে আমার আম্মু গান গাইতে খুব পছন্দ করতো, আম্মুর একটা হারমোনিয়াম ছিল। তো আমি ছোটবেলায় একটু ট্রাই করতাম টুকটাক, বা আম্মুর
শুনে শুনে গাওয়ার চেষ্টা করতাম। তো তখনই তারা বুঝছিল যে আমাকে আসলে গানে দেওয়া যায় এবং দিলে আমি হয়তো ভালো করব। তো আমাকে স্কুলে ভর্তি করার আগে আমাকে গানের ক্লাস আর আর্টের ক্লাস দিয়েছিল আব্বু আম্মু। সো ওই জায়গা থেকে আমার মানে গুরুমুখী বিদ্যা শুরু, একদম 3 বছর বয়স থেকে। আমার মনে আছে খুবই ঝাপসা স্মৃতি, বাট আমি অনেক ছোট তখন, ওই যে তখন 3 বছর বয়স আমার। আমি আমার স্যারের পাশে বসে, কখনো স্যারের কোলে বসে আমি হচ্ছে গান গাইতাম, গান শিখতাম। স্যার আমাকে এত আদর করতো। সো মানে আমি তার খুব প্রিয় স্টুডেন্ট ছিলাম, যে এত ছোট, সবার ছোট ছিলাম। প্রিয় থাকতেই হবে। তার একটা আলাদা, তার একটা অ্যাফেকশন ছিল আমার প্রতি। আচ্ছা, তো গানটা আসলে মোটামুটি মার ইন্সপিরেশনের পরে নিজের ভালো লাগা বা ভালোবাসা থেকে করা হয়েছে। তারপর আসলে আর কার কার কাছে হাতে খড়ি হয়েছে এবং কোন জনরার গান আসলে আপনি শিখেছেন? আমি মেইনলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছি, আর সব জনরা আসলে ট্রাই করা হয়েছে। যেরকম আমি নজরুল শিখেছি এক জায়গায়, রবীন্দ্র শিখেছি আরেক জায়গায়, লালন শিখেছি বা ফোক গান, ভাবসঙ্গীত আরেক জায়গায় শিখেছি, উচ্চাঙ্গ শিখেছি এক জায়গায়। সো ইটস লাইক যে যেটাতে এক্সপার্ট, আমার সেই মানুষের কাছেই সেটা শেখা হয়েছে। এছাড়া তো পপ সং যেগুলো বা আধুনিক গান, এটা তো শুনে শুনেই করা, একটা লেভেলে চলে আসলে তখন আর কি সব গানই তোলা যায়, তো তখন আর দরকার হয় না মানে স্পেসিফিক কোনো গানের দরকার। আপনাকে কেউ নিশ্চয়ই অনেকেই বলেছে আপনার চেহারা কিছুটা মোনালি ঠাকুরের মতো। একদম ছোটবেলা থেকে সবাই বলে। আচ্ছা, তো কেউ কি কখনো বলেছে যে তোমার চেহারা মোনালি ঠাকুরের মতো বলেই তুমি গান শিখেছো, নাকি গান শিখেছো বলে মোনালি ঠাকুরের মতো হয়ে গেছে চেহারা? তাহলে জানি না, মোনালি ঠাকুরকে চেনার অনেক আগে থেকেই তো আমি গান করি, কিন্তু যখন দেখলাম যে এত সুন্দর একটা মানুষ মানে এত সুন্দর করে গান গায়, মানে শি ওয়াজ লাইক মাই আইডল, মানে আমার খুব ভালো লাগতো। এবং আইডলের মতোই তো আপনি হয়েছেন অল ওভার। আমরা যদি বলি মিষ্টি গলা এবং দেখতেও বেশ মিষ্টি, মাশাআল্লাহ। আচ্ছা, অভিনয় নিয়ে কি ব্যস্ততা এখন? অভিনয় কি করছেন? আমরা সামনে কি দেখতে পাচ্ছি? অভিনয় নিয়ে আমি একটা অনেক বড় গ্যাপ দিয়েছিলাম, এখন আবার কাজে ফিরছি। আমার লাস্ট কাজ তো ঘুমপুরি করেছি ফেব্রুয়ারিতে, সো ওটাই লাস্ট। এর মাঝে 2 ঈদে আমার কাজ এসেছে অনেকগুলো, কিন্তু আমি করিনি। আমি নিজেই ভয় পাচ্ছিলাম যে আসলে ঘুমপুরি করার পরে মানুষের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে আমার প্রতি। ওই জায়গা থেকে আমি যদি ওটা ধরে না রাখতে পারি, বা আমি যদি ওই সেম প্যাটার্নের কিছু না দিতে পারি, আমার নিজের কাছেই খারাপ লাগবে, মানুষের কি লাগবে সেটা পরে। এক্সপেকটেশনটা যদি আসলে মিট না করে, হ্যাঁ, মিট যদি না করতে পারি। তো আমি একটু সময় নিচ্ছিলাম, একটু আরো শেখার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। খুব রিসেন্টলি কিছু কাজ করছি, অলরেডি একটা নাটকের শুট চলছে আমার। ইনফ্যাক্ট আমি শুট থেকেই এসেছি এখানে। সো নাটকের এটা একটা 10 পর্বের সিরিজ চলছে, ইউটিউবে যাবে। এটা খুব শীঘ্রই আসবে, ফ্যামিলি ড্রামা। আর আরও কিছু কাজ হাতে এসেছে, করছি। যেরকম ক্লোজ আপের একটি কাজ খুব শীঘ্রই হয়তো বা আপনারা পেতে যাচ্ছেন। এরকম টুকটাক, মানে আমি এখন আবার মানে একটু স্রোতে ফিরছি আর কি। মাঝে একটু গ্যাপ দিয়েছিলাম, একটু ভয় পাচ্ছিলাম যে আচ্ছা ঘুমপুরি করার পরে মানে যে একটা ভয় কাজ করছিল ওই জায়গা থেকে। এখন এত সুন্দর একটা প্রোডাকশন বা কাজ উপহার দেওয়ার পরে তারপরে আসলে নেক্সট ভাবে ঘুমপুরি নিয়ে আমরা কথা বলবো। ঘুমপুরিটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা কাজ। আমি ঘুমপুরি দেখি অ্যাকচুয়ালি আপনাকে চিনেছি এবং আমার কাছে মনে হচ্ছে মেয়েটা কে। সো ঘুমপুরি নিয়ে কথা পরে বলি। প্রথমে একটু বলি যে নিশ্চয়ই ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যখন থেকে গান শিখেছেন যে শিল্পী হবেন, নাকি অন্য কোনো ইচ্ছে ছিল? শিল্পী হব বলতে, গান তো গাইতাম এটা নিজের মনের জন্য, নিজের ভালো থাকার জন্য। শিল্পী হব, হ্যাঁ অবশ্যই, শিল্পী মানে গানের শিল্পী, অবশ্যই গানের শিল্পী হওয়ার একটা ইচ্ছা বা স্বপ্ন তো ছিলই। বাবা মার কি ছিল নাকি সেই স্বপ্নটা? হ্যাঁ ছিল না বলা যায় না আসলে, কারণ ছিল বলেই হয়তো আমাকে সময় দিয়েছে তারা বা আমাকে শিখিয়েছে। না শিখালে তো আসলে মানে ওই গ্রামাটিক্যাল জিনিসগুলোর ভিতর দিয়ে তো আসলে যেতাম না, হয়তো বা নর্মালি শখের বসে গান গাওয়া হতো। যেহেতু শিখে এসেছি, তাদের হয়তো ইচ্ছা ছিল কিন্তু সেটা কখনো ভাবে প্রকাশ করেনি বা বলেনি। আমার আসলে মিডিয়াতে আসা টোটালটাই আমার নিজের উপরে, এটা কেউ আমাকে বলেনি, পুশ করেনি কিংবা চায়ও নি জিনিসটা এরকম। এটা টোটালটাই আমার নিজের উপরে। কেউ নাও করেনি, বারণও করেনি? না, বারণও করেনি, আবার নট লাইক যে পুশও করেছে না এটা তোমাকে হতে হবে এরকম কিছু না। বিকজ আমার বাবা একজন প্রফেসর, সো আমার দেখা যাচ্ছে এডুকেশন বেসড জিনিসপত্র বাসা থেকে বেশি আর কি মানে চায় যে আমি করি বা এডুকেশন বেসড কিছু করি। পড়াশোনা করছি আমি নর্থ সাউথে, সো তারা চায় যে আমি এই সাইডে এই সেক্টরে কিছু একটা করি। সো ওটাও ইচ্ছা আছে, এমন না যে আমি লাইক আমি একটা স্পেসিফিক জিনিস আসলে পড়ে থাকতে পছন্দ করি না। আমি অনেক কিছু এক্সপ্লোর করতে পছন্দ করি। তো হয়তো ইন ফিউচার আরো অনেক কিছু এক্সপ্লোর করব। আরো পূর্ণি আসলে আর কি দিচ্ছে সেটাও দেখা যাবে। আচ্ছা, তো চলো ভুলে যাই এই গানটা ছাড়া আর অন্য কোন গানে ভালোবাসা বেশি পেয়েছেন মানুষের?
আর অন্য আমি নাটকের গান করেছিলাম অনেকগুলোই। নাটকের গানগুলোতে দেখা যায় নাটকের গানে তো আসলে শিল্পীকে সেটা নিয়ে কেউ এত বদার্ড হয় না, কিন্তু প্লেব্যাকের মতো হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু গানগুলো মানুষ পছন্দ করেছে, হয়তো ভিউজ আছে অনেক, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো জানে না যেটা আমার গান, এরকম আর কি। এছাড়া আমি কাভার গান করা শুরু করি 2019 থেকে ইউটিউবে। সো তখন তো মানে ইউটিউবে খুব কম মানুষই আসলে কভার করতো বা গান করতো, and আমি মানে সিলভার প্লে বাটন যখন পাই আমি সবথেকে ইয়াংগেস্ট ছিলাম তখন। আচ্ছা। সো কাভার সং দিয়ে কিন্তু আমাকে অনেক মানুষ চিনেছে আর কি, মানে আমার ফার্স্ট স্টেজ ওটাই ছিল যে মানুষ আমাকে, আমার ঘাড়ে পাখি থাকবে, আমার পাখির সাথে আমি Right. গান গাইবো। সো মানুষ আমাকে ওভাবে পিকচারাইজ করে, এখনো মানুষ আমাকে দেখলে বলে, তুমি ওই মেয়েটা না, তোমার যে একটা পাখি মানে আছে। ওটা একটু দৃষ্টি আকর্ষণ করেছে সবার। এক্স্যাক্টলি। সো বলতে গেলে ওই অনেকগুলো কাভার গান আছে যেগুলো আমার অনেক মানে হিট বলা যায়, বা বলবো যে মানুষ অনেক পছন্দ করেছে, মানুষের ভালোবাসা পেয়েছে আর কি। আচ্ছা, তো কবে প্রথম নিজের সলো একটা গান হলো, কভার তো আপনি করেছেন? নিজের সলো গান আমি ফার্স্ট করেছি 2021-এ তানজিন তিশা আর তাহসান খানের একটি নাটকে। আচ্ছা। ওটা দিয়ে আমার প্রথম নাটকের গান শুরু। এরপরে নিজের লেখা আসলে গান আমি আরো দুটো প্রকাশ করেছি, কিন্তু ওই যে বললাম মানে গান প্রকাশের ক্ষেত্রে কেন জানি অনেক আলসেমি কাজ করে, কেন জানি মনে হয় আমরা আলসেমি না বলে এটা বলতে পারি কিনা যে অনেক যত্ন নিয়ে কাজ করতে চান বলে একটু হয়তো হতে পারে। হ্যাঁ, আমি আসলে মানে ওই কোয়ালিটি মেনটেন করতে চাই, বা আমি চাই জিনিসটা আরেকটু সুন্দরভাবে নিয়ে আসি মানুষের সামনে, এই করতে যেয়ে আসলে একটু ডিলে হয়ে যায়। বা ডিলে। আচ্ছা, আরেকটা যে কোনো গান আমরা দু লাইন আপনার কণ্ঠে শুনবো কিনা? আপনি প্রথম যে গানটি গেয়েছিলেন নাটকে, সে গানটিও শুনতে পারি আমরা। ওকে, গানটি অনেক আগে গেয়েছিলাম, ওই সময়ে মানুষ ভীষণ পছন্দ করেছিল গানটি। চেনা শহরে অচেনা ভিড়ে তোমাকে পেয়েছি খুঁজে, কিছু অভিমান কিছু পিছু টান ছেড়ে যাবে না সহজে, চাইনি আমি হারাও তুমি, বাড়াও মনে দূরত্ব, তবু দুজন দূরে হারাই, জিতেও দুজন হেরে যাই, তবু দুজন দূরে হারাই, জিতেও দুজন হেরে যাই। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা নিশ্চয়ই যখন তখন আবদার করে যে একটু গান শোনাও? একদম ছোটবেলা থেকে, শুধু বন্ধু না, আমার মনে হয় যে আমি আত্মীয় স্বজনের কাছে তো ট্রায়ালে পড়তেই হয়। ইভেন ক্লাসেও দেখা যাচ্ছে যে টিচারের পড়া শেষ হয়ে গেছে, তখন বলছে একটা গান গাও, কোন একটা গান গাও। তো মানে মানে দেখা যায় তো প্রায় দিনই আমার ক্লাসে একটা না একটা গান গাওয়া হতো স্কুলে থাকতে। মেন্টালি প্রিপেয়ার থাকতে হতো অলওয়েজ। একদম। আচ্ছা পূর্ণি, আপনি যখন নাটকে আসলেন, আপনার প্রথম নাটক করা হয়েছে জোভানের সাথে, এবং এটার কারণে কিনা আমি জানি না, তখন কিন্তু একটা রিউমার্স ছড়িয়েছিল যে জোভানের সাথে বোধহয় পূর্ণি প্রেম করছে বা বোধহয় প্রেম চলছে। তখন আসলে এই কন্ট্রোভার্সি অথবা এই ধরনের প্রশ্নের সম্মুখীন কত হয়েছিলেন? জোভানের সাথে খুব বেশি কন্ট্রোভার্সিতে পড়িনি, বিকজ জোভানের সাথে যখন আমার নাটকটা রিলিজ হয় তার মনে হয় 1-2 দিন পরে জোভানের বিয়ে হয়। সো ওই তাড়াতাড়ি কনফিউশন সরে গেছে। কনফিউশন চলে গেছে না। ফার্স্টে আসলে মানে ওর ওয়াইফের সাথে আমাকে মানুষ মানে গুলিয়ে ফেলতো, মানে কাইন্ড অফ সিমিলার দেখতে না, সো মানে ভাবতো যে এটা কিনা, অনেকে কনফিউজ ছিল, কিন্তু কন্ট্রোভার্সি হয়নি আসলে ওকে নিয়ে। মানুষ চিন্তা করতে হচ্ছে তাশরিফকে নিয়ে আমার সাথে চিন্তা করতো অনেক বেশি, বাট সেটার কারণটা কি ছিল যদি আমরা একটু শুনি? এটার কারণ ছিল ওর সাথে আমি গান কভার করেছিলাম, আমাদের কিছু প্রজেক্ট ছিল, ওটা মানে করছিলাম বা করার মধ্যে প্রসেসে ছিলাম। আর মানুষের আসলে মানে সব থেকে চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে আসলে 2 দিন দেখা হয়েছে, 2 দিন হচ্ছে আপনাদের ড্রেস সেম ছিল। হ্যাঁ, আমাদের ড্রেস হচ্ছে সেম ম্যাচিং হয়ে যায়। ইভেন কয়দিন আগেও আমরা একটা প্রোগ্রামে গেছিলাম চ্যানেল 24-এ,
ওই দিনও কিন্তু আমার সাথে কোনো কথা হয়নি, ইভেন ও আসবে আমি জানিও না। তারপরে যে দেখি ড্রেসের কালার সেম। এরপর থেকে আমার মনে হয় কোনো প্রোগ্রামে একসাথে গেলে আগে থেকে কালারটা ফিক্স করে নেবে যে ডিফারেন্ট কালার পরতে হবে। মানে দুইজনেই একদম অবাক হয়ে গেছি যে আমি জানিও না যে ও আসবে। ড্রেস কিন্তু এটা তো মানুষ বিশ্বাস করবে না, সেটা আমি মনে করি না ইচ্ছে করে আসলে একসাথে বোধহয় ম্যাচিং করে পড়েছে। আচ্ছা, তো অবশ্যই ফিউচার নিয়ে চিন্তা ভাবনা আছে, বিয়ে করার চিন্তা আছে অথবা প্রেম করার চিন্তা আছে, সেটা কি সেম ইন্ডাস্ট্রি থেকে হবে নাকি অন্য কোথাও থেকে হবে, থাকে না একটা চয়েস? এত চয়েস বা এত অপশনস আসলে আমার লাইফে নাই, সত্যি বলি। এটা খুবই অবাক করার মতো কথা, এটা আমরা কেউ বিশ্বাস করছি না। এটা যুক্তি দেই তাহলে বিশ্বাস হবে। ইটস লাইক মানুষ অনেক আছে, মানুষের অভাব না, বাট পছন্দ মতো ইকুয়াল জোনে যাওয়ার মতো মানুষ বা ওই লেভেলটা মেইনটেইন করার মতো মানুষ আসলে কম, সো পাওয়া যাচ্ছে না। আমরা যদি একটু লেভেলটা শুনি যে কেমন মানুষ পছন্দ পুরুষ, এইটা কঠিন কোয়েশ্চেন, কারণ মানুষ তো আসলে কাস্টমাইজ করে বলা যায় না যে আমি এরকম কিন্তু এমনও তো হতে পারে যে পূর্ণির ক্রাইটেরিয়া শুনে কেউ হয়তো বা নিজের ভিতরে ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করে নিল। সেটা হলে খারাপ হবে না, তবে এটা হওয়া টাফ আসলে, কারণ আমাদের এক্সপেকটেশনস গুলো এরকম যে আমরা আসলে অনেক কিছু এক্সপেক্ট করি, বিশেষ করে আমার নট ইভেন ফ্রম মাই পার্টনার্স, আমি মনে করি আমার ফ্যামিলি মেম্বার্স বা আমার ফ্রেন্ডসদের থেকে আমি অনেক এক্সপেক্ট করি যে আমি যেরকম অনেক কেয়ার দিব আমি অনেক কেয়ার ডিজার্ভ করি বা আমি পাবো, এরকম টাইপের একটা মেন্টালিটি আমার। সো ওই জায়গা থেকে চিন্তা করলে আসলে আমি নিজেকে এত প্রেশারাইজ করি না, বিকজ আমি মনে করি যে এরকম মানুষ পাওয়া আসলে অনেক ডিফিকাল্ট, সো আমি এত রাশও করি না, এটা নিয়ে এত চিন্তাও করি না। আর সেম ইন্ডাস্ট্রির হলে বেটার আমার জন্য, বিকজ আমি এখন মেন্টালিটিটা সেম, বা আমি যেরকম কাজ করছি, এই যে আমার শুটে গেলে দেখা যাচ্ছে যে আমার লেট হচ্ছে, এটা এখন আমার ফ্যামিলি হয়তো আস্তে আস্তে এটাতে অ্যাডজাস্ট করতে পেরেছে, বাট আমি যদি একটা নতুন বাসায় যাই বা নতুন একটা জায়গায় যারা এইসবের সাথে ইউজড টু না, সেখানে তো অবশ্যই আমি মানে অনেক প্রবলেম ফেস করবো, অ্যাডজাস্টটা করতে সমস্যা হবে। ওই জায়গা থেকে সেম ইন্ডাস্ট্রি হইলে বেটার, বাট আমার ওরকম কোনো ক্রাইটেরিয়া নাই যে সেম ইন্ডাস্ট্রি হতে হবে। তারপর আমি ঠিক আছে, আমি তিনটা বিষয় জানতে চাই যে হ্যাঁ, লাইফ পার্টনারের মধ্যে তিনটা বিষয় যদি থাকে, প্রাইমারি আর কি, এই বিষয়গুলো থাকলে ইজ ওকে। তিনটা বিষয়, ওয়েল অ্যাট দিস পয়েন্ট মানে এটা আমার আগে কখনো এটা ক্রাইটেরিয়া ছিল না। আগে আই ওয়াজ লাইক আই এম অলওয়েজ আ স্যাপিওসেক্সুয়াল, সো মানে আমার ইন্টেলেক্ট অনেক বেশি কানেক্ট করে আমার সাথে, সো আই ওয়াজ ইনটু ইন্টেলিজেন্ট পিপল। সো আমার কাছে মনে হতো যে না, যে সুন্দর করে কথা বলবে বা অনেক জানবে, অনেক জ্ঞান রাখে, that kind of people attracts me, but at this point আমার মনে হয় যে লুকসও একটু ম্যাটার করে। আচ্ছা আচ্ছা, আমার পাশে দাঁড়ালে হ্যাঁ লুকস অ্যাড হয়েছে, বিকজ আমার থেকে বেশি এখন আমার ফলোয়ার্স বা আমার একটা পাবলিক ফিগার, মানুষ যে দাঁড়াবে তাকে অ্যাডজাস্ট করতে হবে, জাজ করবে বা দেখা যাবে তাকে হয়তো শান্তিতে থাকতে দিবে না যদি আমি এরকম কাউকে চুজ করি, সো এটা একটা অ্যাড করেছি নতুন। সেকেন্ড যদি যাই, আমার সাথে মেন্টালিটি ম্যাচ হতে হবে, কারণ এটা মানে ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি অনেক ডিফারেন্ট, আমি দেখা যায় যে আমি অনেক, যদি এক কথায় বলি, অনেক উদাসীন, ভবঘুরে টাইপের, মানে একটু কেয়ারলেস টাইপের, সো ওইটা ম্যাচ করতে হবে। আমি এতটা পার্টনারকেও কেয়ারলেস, না পার্টনারকে কেয়ারলেস হতে হবে নট নেসেসারিলি, বাট আমি আগে কখনো শুনিনি যে আমিও কেয়ারলেস, আমার পার্টনারকে কেয়ারলেস হতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে এটা হলে বেটার, বিকজ তাহলে আমাকে বুঝবে, বাট এটা না হলেও এত প্রবলেম না, বাট আমাকে বুঝতে হবে আমি যে কেয়ারলেস, এটা আসলে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ আমি এত গোছানো না। হ্যাঁ, আমি লাইক যেহেতু আমি আর্টিস্ট, আমি অনেক গুছিয়ে কাজ করি, বাট ইন রিয়েল লাইফ আমি এত গোছানো না, মানে ইফ দ্যাট মেক্স সেন্স। মানে দেখা যায় যে আচ্ছা, আমরা এই আলোচনাটাতে আবারও ফেরত আসবো, আমাদেরকে ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা নিচ্ছি একটি আজানের বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি লাইফ ইন বিউটিতে। আমরা কথা বলছিলাম আমাদের সকলের অত্যন্ত প্রিয় পাশা মাহজাবিন পূর্ণির সাথে। আচ্ছা, 3 নাম্বার ক্রাইটেরিয়া আমাদের শোনা বাকি ছিল আমরা বিরতিতে যাবার আগে। 3 নাম্বার ক্রাইটেরিয়াটা কি? 3 নাম্বার ক্রাইটেরিয়া বলা একটু ডিফিকাল্ট, কারণ ক্রাইটেরিয়া তো অনেক আছে, তো যদি সবগুলো কম্প্যাক্ট করে নিয়ে বলি, তাহলে আমি অনেক আদুরে বা অনেক, যদি এক কথায় বলি, অনেক প্রিন্সেস ট্রিটমেন্ট পেয়ে বড় হয়েছি, প্যাম্পার। আমি একমাত্র মেয়ে, তো আমাকে আমার আব্বু আম্মু অনেক বেশি, আমার 2 ভাইয়ের থেকে অনেক বেশি আদরে যত্নে আসলে মানুষ করেছে। সেই জায়গা থেকে প্যাম্পারিংটা অনেক ইম্পর্টেন্ট। দেন অ্যাট দিস পয়েন্ট আমি আমার লাইফস্টাইল যেভাবে লিড করি, সেইটার
সাথে লেভেল আপ করে চলতে হবে, সেটা ফাইন্যান্সিয়ালি হোক কিংবা মেন্টালি হোক। অ্যান্ড আমি পশু পাখি অনেক পছন্দ করি, সো এই জায়গায় নাক ছিটকানো যাবে না। আই হ্যাভ সো মেনি পেটস, অ্যানিমাল লাভার হতে হবে। দর্শক, আপনারা পূর্ণির ক্রাইটেরিয়া জেনে গেছেন, বেসিক যে ক্রাইটেরিয়াগুলো আছে, এবং আপনাদের যাদের যাদের মধ্যে আসলে এই ক্রাইটেরিয়াগুলো আছে বা আপনারা ম্যাচ করতে পারেন, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। এখনো পর্যন্ত পূর্ণি বোধহয় সিঙ্গেলই আছে, তাই না? আচ্ছা, যারা ক্যামেরার সামনে কাজ করে অথবা যারা পাবলিক ফিগার অথবা যারা স্টার, তাদের লাইফস্টাইল নিয়ে সকলের অনেক জিজ্ঞাসা থাকে, অনেক কৌতূহল থাকে। একটু জানতে চাই, এই যে এত ব্যস্ত, আপনি পড়াশোনাও করতে হচ্ছে, যেহেতু আপনি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন, অনেক সময় দিতে হয় সেখানে, তারপরে আপনি কাজ নিয়ে ব্যস্ত, অভিনয় নিয়ে ব্যস্ত, গান নিয়ে ব্যস্ত, ফ্যামিলিকেও টাইম দিতে হয়, নিজেকে আসলে টেক কেয়ার কিভাবে করেন? মাঝে মাঝে অনেক ডিফিকাল্ট হয়ে যায় টেক কেয়ার করা। যেরকম আমি বলছিলাম যে আমি লাস্ট 2 দিন ধরে শুট করছি টানা, আমি ঘুমাইনি 2 রাত, আমাকে হয়তো দেখে বোঝা যাচ্ছে। এবং আমি বলছিলাম আপনাকে একটু মনে হচ্ছে না যে আপনি না ঘুমিয়ে আছেন। জানি না, বাট মাঝে মাঝে একটু এরকম ডিফিকাল্ট হয়ে যায়। বাট আদার দ্যান দিস, যখন এত শুট থাকে না বা একটু ফ্রি টাইম পাই, তখন আই ইট হেলদি। যদি সত্যি কথা বলি, আমি জাঙ্ক ফুড তেমন একটা খাই না, যেটা খাই আমি, যেটা আমার শরীরের জন্য দরকার, আমি সেটাই খাই। স্টুডেন্ট অবস্থায় এটা মেইনটেইন করা পসিবল? হ্যাঁ, পসিবল, বিকজ আমার টোটাল ফুড ডায়েট আমি একাই মেনটেন করি। মানে ইটস নট লাইক যে আমি বাসার খাবারও, মানে বাসাতে যেহেতু আমি বাসা থেকে একটু আলাদা থাকি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বাসায় যাই, সো সব মিলিয়ে আমি একটু মেনটেন করি যাতে আমি মানে একদম ভালো ফুডটা কনজিউম করি। দেন কিছু স্কিন কেয়ার তো আছেই, যেটা একদম না করলেই না। খুবই বেসিক, আমি এমন মানে হাইফাই কিছু করি না, যে আহামরি কিছু না যেটা মানে খুব নজর কাড়বে, এরকম কিছু না, খুবই বেসিক। আর যদি বলি, এর বাইরে আসলে হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট, মেন্টাল স্টেট। সো আমি আমার ফ্রেন্ডদের সাথে টাইম কাটাই, আমি আমার পাখির সাথে, আমার বিড়ালের সাথে সময় কাটাই। সো এভাবে আসলে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি, যে কারণে হয়তো বা আমার সবকিছুই একটা ওভারঅল ইম্প্যাক্ট পড়ে এবং মেইনটেইন করতে পারি। আচ্ছা, মানে ইট হেলদি, লিভ হেলদি, এন্ড সেই সাথে হচ্ছে অ্যানিমাল লাভার। মনকে খুশি রাখতে হবে। ইটস লাইক, আমি দেখা যায় যখন আমার একটু মন খারাপ হয় বা আমি একটু ডিপ্রেশনে পড়ে থাকি বা একটু দেখা যায় যে আমি লো ফিল করতেছি, আমি এমন কিছু করি যেটা থেকে মানে আমি এই জায়গা থেকে আমি এসকেপ করতে পারি। আমি ছবি আঁকি, হ্যাঁ আমি ছবি আঁকি, আমি গান গাই, গান লিখি, কিছু একটা করি, কিছু একটার মধ্যে থাকি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় ওটা আমাকে অনেক বেশি ভালো রাখে, রাদার দ্যান একটা টোটাল ডায়েট প্ল্যান এন্ড এভরিথিং যদি মেইনটেইন করার থেকে আর কি। একটা পজিটিভ অ্যাটমসফিয়ার আপনি থাকার চেষ্টা করেন। আচ্ছা, এই মুহূর্তে যদি কোনো চলচ্চিত্রের প্রস্তাব আসে অথবা এসেছে কিনা আমরা জানি না, তাহলে করবেন কিনা? আমি আসলে চলচ্চিত্র হোক, নাটক হোক, যেটাই হোক, আমি একটু বেছে কাজ করতে চাই বা করে এসেছি এতদিন অবধি। না করার রিজন তেমন নাই, যদি না জিনিসটা মানে একেবারে ভালো না হয়। আমার দেখা যায় যে আমার স্ক্রিপ্ট পছন্দ হইতে হবে, আমার ডিরেক্টর পছন্দ হইতে হবে, আমার কো আর্টিস্ট পছন্দ হইতে হবে। কো আর্টিস্ট কাকে প্রেফার করবেন যদি প্রথম চলচ্চিত্রে কাজ করেন তাহলে? আমি তো নিশোর অনেক বড় ফ্যান। আচ্ছা, হয়তো মানে আমি ওনাকে খুব পছন্দ করি। আচ্ছা, আর এছাড়া তো আমাদের দেশে এখন শাকিব খান মেগাস্টার, তার একটা আলাদা ক্রেজ আছে। আমি জানি না যে মানে ওনার টাইপটা আসলে ডিফারেন্ট, ওনার জনরাটাই ডিফারেন্ট। ওনার ওই জনরাতে যেতে আমাকে অনেক শিখতে হবে, অনেক কিছু ফেস করে, অনেক কিছু পার করে যেতে হবে, যেটা মনে হয় না আমি এখন ওটার জন্য রেডি, তাই ওইটার দিকে যাচ্ছি না। বাট আমি আমার প্ল্যাটফর্মে লাইক ওটিটি এন্ড এভরিথিং, এই পরিসরে যদি বলি তাহলে নিশো, তাহসান, এদের সাথে প্রিটি গুড। হ্যাঁ। আচ্ছা, আর সেক্ষেত্রে স্ক্রিপ্টটা কেমন হতে হবে? স্ক্রিপ্ট আসলে আমি না মানে খুব কম স্ক্রিপ্টে দেখি যেটা আমার খুব পছন্দ হয় এখনকার গল্পটা। হ্যাঁ, গল্পটা যেরকম ঘুম পড়ি, কিন্তু আমি জাস্ট গল্পটা শোনার পরে আমি লাইক আমি এটা করব, বিকজ আমার এত ভালো লাগছিল গল্পটা শুনে, এটা একদম টোটাল একটা ডিফারেন্ট স্টোরি। সো আমি এরকম ডিফারেন্ট কিছু চাই, লাইক আমরা যেরকম জেনারেলি। আপনি চমৎকার করেছেন, মানে ঘুম পড়ি যে আসলে কয়েকটা ক্লিপস আমি ফার্স্টে দেখি এবং তারপর আমার কাছে মনে হলো যে না, আমি একটু সাবস্ক্রিপশন নিয়ে আমার ঘুম পড়িটা দেখা উচিত, এবং সেখানে এত চমৎকার ভাবে আপনি আপনার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকেই করেছে। আমার মনে হয় যে এটা আসলে আপনার ওয়ান অফ দি বেস্ট কাজ হয়েই থাকবে অলওয়েজ, হয়তো ইনশাআল্লাহ। আচ্ছা, ঘুম পড়ির মতো যদি কোনো কাজ পান তাহলে হয়তোবা। হ্যাঁ, ঘুম পড়ির মতো কাজ। দেন আমার আসলে একটু মিস্ট্রি, থ্রিলার বা একটু দেখা যায় যে আমার চেহারার সাথে যেটা যায়, একটু
মানে ভুতুড়ে টাইপের, একটু মিস্ট্রিয়াস টাইপের জিনিস আমার ভুতুড়ে মনে হয়। type-এর? হ্যাঁ, আমাকে সবাই বলে। এখন তো তাও আমি একটু চুল কেটেছি, তো আমাকে দেখে এত হয়তো বা বোঝা যাচ্ছে না, যখন আমার চুল অনেক বড় ছিল আচ্ছা, আচ্ছা। তখন আই লুক লাইক দোজ অ্যানিমে ক্যারেক্টার যেগুলো একটু ভুতুড়ে টাইপের, সবাই এটা আমাকে কি আপনাকে বলতো। কেউ বলেছেন, আপনি realize সবাই করেছেন? আমাকে বলতো, এন্ড আমি নিজে রিয়েলাইজ করতাম। আর তারপর আমার চোখ বড় দেখে সবাই মানে ইভেন আমাকে অনেক জায়গায় কাজটা করতে চেয়েছে, লাইক এখানে একটু মিস্ট্রিয়াস ক্যারেক্টার এরকম। হয়তো স্ক্রিপ্ট পছন্দ হয়নি বা কোনো কিছুর জন্য আমি মানা করেছি এরকম। বাট যদি এমন হরর বা মিস্ট্রি টাইপের কিছু আসে তাহলে আপনি হ্যাঁ করবেন? হ্যাঁ, অবশ্যই। আমার এই ধরনের গল্প বেশি পছন্দ রাদার দ্যান লাভ স্টোরি বা ব্রেকআপ স্টোরি। আচ্ছা, আমার কাছে কিন্তু একটু মনে হচ্ছে না যে হ্যাঁ আপনাকে হররে বেশ ভালো লাগবে, বা কেন আসলে কে কেন বলেছে বিকজ সেটাই এট বুঝতে দিস পারছি পয়েন্ট না। আমার মানে এখনকার লুক অনেক ডিফারেন্ট। আমি তো শুটের জন্য এটা সেটা চুল কাটতে কাটতে এই পর্যায়ে নিয়ে আসছি, আমার এত বড় বড় চুল। সো এখন হয়তো মনে হচ্ছে না, বাট যদি আবার চুল বড় করি তখন বোঝা যাবে। কত স্যাক্রিফাইস করতে হয় ক্যামেরার সামনে আসলে, কাজ করতে আসলে। গেলে, তারপরে যদি একটা কাজ ভালো হয় দর্শকের ভালোবাসা পাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে পূর্ণি, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, আমি আমার দর্শকদের ভালোবাসায় সিক্ত। আমি ভীষণ ভালোবাসি তাদেরকে, তাদের জন্য আজকে আমি এই জায়গায় বসে আছি, কথা বলতে পারছি, এত সুন্দর একটা মানুষের সাথে কথা বলতে পারছি এবং আমার কাজগুলো নিয়ে কথা বলতে পারছি বা নতুন কাজ করার উৎসাহ পাচ্ছি। সো আমি সবসময় চাইবো আমার দর্শকরা আমার সাথেই থাকুক, আমার কাজ দেখুক, আমার কাজ নিয়ে কথা বলুক এবং আমাকে ধরিয়ে দিক যেটা আমার ভুল হোক বা আমার যেই জিনিসটা আমার ভালো হয়েছে সেটা নিয়ে বলুক, যাতে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হই। সো আমি যেহেতু শিখছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে অবশ্যই, কারণ আমি এখন অনেক নতুন, গানের সেক্টরে না, অভিনয়ের সেক্টরে। আর কি বলবো, এটাই যে আমি আমি অ্যাকচুয়ালি অনেক কৃতজ্ঞ সবার প্রতি। আমি আজকে যে পারসা হয়েছে এটা আপনাদের জন্যই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। লাইফ অ্যান্ড বিউটি টিম এবং এটিএন বাংলার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। আপনি চমৎকার কাজ আমাদের উপহার দিবেন, সেই সাথে গানও ভুলবেন না। আমরা সুন্দর সুন্দর নিশ্চয়ই। গানও আপনার কাছে চাই, এবং অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলকে নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।